বর্তমান সরকারের যে কার্যক্রম, তার যে দায়িত্ব, তার যে সক্ষমতা, সেটা কি? প্রেস সচিব বলেছেন যে আমাদের সবকিছু করার এখতিয়ার আছে। তাহলে এই যে 6 মাস বা 8 মাসের জন্য আপনি বন্দর ব্যবস্থাপনাটা কার হাতে তুলে দেবেন? তাদের ম্যাক্সিমাম নিয়ে সরকার গঠন করেছে। আমরা কিন্তু তাদের রেজিম চেঞ্জে ছিল কি ছিল না এটা খেয়াল করিনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হই আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রায় 9 মাস অতিবাহিত হতে চলেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণে। এরপর থেকে বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে রাজপথে বিভিন্ন মানুষ আন্দোলন করছে, দাঁড়িয়ে যাচ্ছে, রাজপথে ভোগান্তি হচ্ছে জনসাধারণের। তারপরে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মানবিক করিডোর থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনা দেয়, এইসব বিষয় নিয়ে আজকে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আসলে এই সরকারের কাজ এটি নয় যে মানবিক করিডোর কিংবা এই চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে দেয়া, তারা আসলে এটি নির্ধারণ করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি সক্ষমতা, আস্থা ও অনাস্থা। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। এরপরেই আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আমরা দেখেছি 9 মাসের মতো অতিবাহিত হতে চলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল। এরই মধ্যে কিছু কিছু কার্যকলাপ নিয়ে সমালোচনা হয়েছে, প্রশংসাও আছে। কিছু কিছু কার্যকলাপ সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে, নির্বাচনে নির্দিষ্ট রোডম্যাপ চাইছে রাজনৈতিক দলগুলো। সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করতে চাই। শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে দিয়ে। সক্ষমতা আসলে এই সরকারের কতটুকু আছে এবং সেই সক্ষমতাকে কতটুকু কাজে লাগাচ্ছে সরকার আসলে? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক আপাকে। দেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা সবসময় বলে আসছি যে 2024-এ যে জুলাই অভ্যুত্থান, এর মধ্য দিয়ে একটা বিশেষ প্রেক্ষাপটে এই সরকারের দায়িত্ব এসেছে এবং আমরা সকল রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন করেছি। এবং এই সরকারের মূল কাজটা হলো যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কারণ অনন্তকাল তো একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে না, তারাও এটা জানে। যে কারণে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা নির্বাচন দেবেন, এই কথা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে যে কথাটা আসছে যে গত 15 বছর ধরে বাংলাদেশে যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা যেটা, কারণ রাজনীতির মাঠটা কিন্তু রাজনীতিবিদদের হাতে এবং জনগণ সারা পৃথিবীতেই রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করে এবং তারা ভোট দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করেন ক্ষমতায় যাওয়ার জন্য এই রাজনৈতিক দলগুলোকেই। তো সেই ক্ষেত্রে যদি দেখেন, গত 15 বছর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে 5ই আগস্টের পরে দেশে পুলিশ প্রশাসন, বিচার অঙ্গন সব কিছুই ভেঙে পড়েছিল। সেই জন্য প্রশ্ন উঠেছিল যে তারা কিছু সংস্কার করবেন এবং সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যাবেন। একটা জন আকাঙ্ক্ষাও কিন্তু তৈরি হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে সংস্কার ইত্যাদি। আমরা কিন্তু ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থনও করলাম এবং এর প্রেক্ষিতে একটি ঐকমত্য কমিশনও গঠিত হয়েছে। এবং আপনি জানেন যে সেই কমিশনের কাছে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়েছে, যেভাবে এই ঐকমত্য কমিশন চেয়েছিল আমরা আমাদের মতন করে দিয়েছি। এই মাসের 10 তারিখে আমরা গণফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়েছিলাম। সেখানে আমরা আমাদের মতামতগুলো তুলে ধরেছি এবং সেই জায়গায় আমরা এই প্রশ্নটা তুলেছি যে বর্তমান সরকারের যে কার্যক্রম, তার যে দায়িত্ব, তার যে সক্ষমতা, সেটা কি? বিশেষ করে ধরেন যদি বলি যে সংবিধান সংস্কার করার মতো এখতিয়ার এই সরকারের নাই, কারণ বিদ্যমান সংবিধানের অধীনেই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এই সংবিধানেই বলা আছে যে জাতীয় সংসদে 2/3 মতামতের প্রেক্ষিতেই সংবিধান সংস্কার করতে হবে। সেই জায়গায় আমরা মোটা কথা যেটা আমরা বলেছি যে এই যে সংবিধানের কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে,
তো এখন এই সংবিধানের যে ধারাগুলো সংশোধন করা দরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করার জন্য, সেই ক্ষেত্রে একটা প্রস্তাব ঐকমত্য যেগুলো হবে পলিটিক্যাল পার্টিগুলো, সেটা আগামী নির্বাচিত সরকারের জন্য প্রস্তাব আকারে রাখেন। বাকি যেগুলো আছে, বিশেষ করে নির্বাচন কমিশনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, বিশেষ করে পুলিশ বাহিনীর সংস্কার, এর জন্য তো 8-9 মাস সময় লাগে না। এবং এই যে 9 মাসটা চলে গেল, দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা দেখলাম না। বরং যেগুলো এই সংস্কার প্রস্তাব বা সরকার আমাদের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো তারা আলোচনা করে নাই। যেমন আপনি জানেন যে সম্প্রতি এই যে বন্দর নিয়ে যে কথাটা উঠছে, এবং তিনি বন্দরটা দীর্ঘমেয়াদী দিতে চাচ্ছেন ব্যবস্থাপনার জন্য অন্যদের হাতে, এটার দায়িত্ব তাকে কে দিয়েছে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। আপনি নিজেই তো বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে আপনি দায়িত্ব হস্তান্তর করবেন একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাহলে এই যে 1 বছরও আপনার সময় তো নাই, তাহলে এই যে 6 মাস বা 8 মাসের জন্য আপনি বন্দর ব্যবস্থাপনাটা কার হাতে তুলে দেবেন? এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আবার বলছেন মানবিক করিডোর আপনি দিবেন বা চ্যানেল দিবেন। পৃথিবীতে 2টা দেশে আপনি দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটেছে করিডোর, একটা হলো গাজা আর একটা হচ্ছে কি বলে ইউক্রেন। এবং 2টা জায়গার অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো না। সেখানে জাতিসংঘের পক্ষ থেকে সেখানে মেডিকেল টিম গাজায় সেখানে আক্রান্ত হয়েছে, অনেক হতাহত হয়েছে। তারপরে ইউক্রেনের অবস্থা আমরা নিজেরাই জানি। তো এই ধরনের মানবিক করিডোর যদি অন্য কাউকে দিতে হয়, তাহলে তো আপনি সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য ক্লিয়ার করা হচ্ছে না, একটা মানে ধোঁয়াশার মধ্যে জাতিকে রাখা হচ্ছে। আবার পাশাপাশি আপনি একটু আগে যেটা বললেন যে আন্দোলন হচ্ছে রাস্তাঘাটে ইত্যাদি, আপনি যদি দেখেন যে কয়েকদিন আগে যে আন্দোলনটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, তো এখন সেখানে যারা আন্দোলন করলো সরকারি সমর্থন পুষ্ট একটা রাজনৈতিক দল এনসিপি, সেখানে আবার একটি রাজনৈতিক দল সেখানে উপস্থিত হলেন এবং তারা মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত নানানটা নিয়ে বিতর্কিত মানে স্লোগান দিলেন। এখন প্রশ্ন হলো যে এই কাজটা যারা করছে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে সেখানে যাতে ঠান্ডা পরিবেশ থাকে সেটা করা হচ্ছে, তাদের পানি পান করানো হচ্ছে, রাতভর তারা বসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলতেছে। এখন আমরা যদি বলি যে 5 তারিখেই তো এটা ফয়সলা হয়ে গেছে, সেই 5 তারিখে আওয়ামী লীগ তো একটা বিরাট মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, তার 350 এমপি সবই তো পালিয়ে চলে গেছে। এখন রাজনৈতিক ঐক্যমত্য তো আছে। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার, তারা প্রকাশ্যে রাজনীতি করার মতন তাদের অবস্থা নেই। একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যান এবং সেটাই তো হলো জনমত। এখন আপনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি আজ পর্যন্ত যে মামলাগুলো করেছেন সেটা নিষ্পত্তির দিকে যেতে পারলেন না, কিন্তু এইটা করলেন। পাশাপাশি এই কথাটা বলে শেষ করছি, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু একটা ন্যায্য দাবিতে, তা আপনি সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করলেন, সেখানে তাদের সেই ধরনের সুযোগ সুবিধা তো আপনি অবশ্যই দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখন সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা তারা যখন ন্যায্য দাবি নিয়ে মাঠে আসলো, তাদেরকে কিন্তু আপনি যেভাবে পুলিশ দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করলেন এবং একজন উপদেষ্টা তাদের কাছে যে আচরণ করলেন, এই যে দ্বিচারিতা, একটা সরকার একজনদেরকে পানি পান করাচ্ছে এবং তাদের ওখানে সরকারি যে সমস্ত কি বলে ব্যবস্থাপনা রাষ্ট্রের, সেখানে তাদেরকে সহায়তা করা হচ্ছে। আবার একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যখন সেই যমুনার কাছে যাচ্ছে, তাদেরকে পিটিয়ে আহত করে হসপিটালে পাঠানো হচ্ছে। এটা নিয়ে তো মানুষ এই সরকারকে নিয়ে একটা আস্থাহীনতার জায়গায় চলে যাচ্ছে। ধন্যবাদ ফিরবো আপনার কাছে। নিরুফার চৌধুরী মনি, আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো বলেছে আসলে এই কাজটা সরকারের না, এই পদক্ষেপ সরকারের নেওয়া উচিত না, কিংবা সংবিধান সংশোধন বা নতুন করে সংবিধান লিখা, নারী সংস্কার কমিশনের বিষয়গুলো নিয়েও বেশ সমালোচনা হয়েছে। আসলে এই সরকারের সক্ষমতা কতটুকু হওয়া উচিত, কিংবা যে কাজগুলো করছে আসলে কতটুকু অগ্রসর হচ্ছে আসলে সংস্কারের ক্ষেত্রে কিংবা নির্বাচনের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এই সরকার রীতিমতো ভুলে গেছে যে তাদের কতটুকু যাওয়া উচিত আর কতটুকু যাওয়া উচিত না। আপনি যখন কথা বলছি তার 1-2 দিন আগে এই সরকারের যে চিফ, তার প্রেস সচিব বলেছেন যে আমাদের সব কিছু করার এখতিয়ার আছে,
এই সব কিছু করার এখতিয়ার তাকে কে দিল? এই কথাটা কেউ এই মুহূর্তে বলছে না, কিন্তু বলছে না দেখে যে মনে করছে না, এটা কিন্তু ঠিক না। সবাই কিন্তু ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে যে এই সরকারকে আনা হয়েছে কিসের জন্য? একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। এর আগের সরকার কি করেছে? চারটা নির্বাচনকে জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, নির্বাচনের নামে প্রহসন করেছে। নির্বাচনটা যদি সঠিক হতো, কিংবা 24-এ যদি নির্বাচনটায় যদি বিএনপি সহ অন্যান্য দলগুলো পার্টিসিপেট করতো, তাহলে তো এরকম 24-এর 5ই আগস্ট দেখতে হতো না। যদি আওয়ামী লীগ কিছুটাও লিবারেল হতো। আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ হায়ানা ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল বলেই জনমত নির্বিশেষে ছাত্র জনতা থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবাই মাঠে নেমে গিয়েছিল। একটা দেশে রেজিম চেঞ্জ হয়েছে। এত বড় রেজিম চেঞ্জ হওয়ার পরে যারা এই রেজিম চেঞ্জের সাথে ছিল না, যে গুটি কয়, তাদের ম্যাক্সিমাম নিয়ে সরকার গঠন করেছে। আমরা কিন্তু তাদের রেজিম চেঞ্জে ছিল কি ছিল না এটা খেয়াল করিনি। আমরা মনে করেছি তারা আন্তর্জাতিকভাবে পরিচিত, তারা যে বিভিন্নভাবে হয়তো অভিজ্ঞতা নাই, কিন্তু লেখাপড়া আছে। তারা তাদের এই লেখাপড়া দিয়ে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কয়েকদিনের জন্য আমাদের নির্বাচনটা পরিচালনা করে যাবে। যা ক্ষতি হয়েছে এই স্বল্প সময়ের মধ্যে যেটুকু প্রাথমিকভাবে করা সম্ভব, এবং নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো দরকার প্রাথমিকভাবে, সেটা সব গণতান্ত্রিকভাবে সব দল নিয়ে বসে তারা করে দিয়ে নির্বাচন করে বের হয়ে আসবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দিয়ে। কিন্তু এখন তারা ঢুকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। কখনো বলছে ফ্যাসিস্টের বিচার ফাঁসি না হওয়া পর্যন্ত, কখনো বলছে সংস্কার একদম শেষ না হওয়া পর্যন্ত, এবং সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এইসব বলে বলে বিভিন্ন খাতে প্রবাহিত করছে। আবারই অগণতান্ত্রিককে আপনার ওয়েলকাম জানাচ্ছে, আশকারা দিচ্ছে। সেইটা দেখতে না দেখতে আমরা যখন দেখছি যে সংস্কারের নামে 9 মাস চলে গেছে, 9 মাস প্রায় 1 বছর চলে গেছে। একটা ইলেকটেড সরকারেরও 1 বছর যাওয়া মানে 4 ভাগের 5 ভাগের 1 ভাগ চলে যাওয়া। সেইখানে প্রায় 1 বছর চলে যাওয়ার জায়গায় তারা এখন প্রথমে সংস্কারের নামে নারী কমিশনের সংস্কার ওপেন করলো। সেটা যেটা করলে আপনার এমনিতেই আপনার জাস্ট খালি দেশলাইয়ের কাঠি জ্বালানোর বাদ থাকে, ওটা জ্বালায় দিলে আর কিছু লাগে না। না, যুগে যুগে পৃথিবীতে নারী ঘটিত, নারীদেরকে নিয়ে এত সেন্সিটিভিটি, নারীদেরকে দমন করা, নিপীড়ন করা, সব কিছু নিয়ে এটা অনেক বড় একটা ব্যাপার। ধর্মীয়, গোষ্ঠীয়, আপনার লিঙ্গভেদে সেইখানে এই জিনিসটা যেখানে সবার পরে সরকারের যদি সদিচ্ছা থাকতো, তাহলে এটা সর্বশেষে নিয়ে আসতো। সরকার যে কয়েকটাই সংস্কার করুক না কেন, এই সংস্কার করা সরকারের কাজ না, কারণ এটা অনেক দিনের দীর্ঘসূত্রিত প্রসেস। এবং যেইটুকু নারীরা পাওনা আছে, যেইটুকু দলিল দস্তাবেজ আছে, নারী কখনো সেইটুকুই পায় না। ওইটুকুর আগে ওইটুকু নিশ্চয়তা দিলে তাহলে কিন্তু আপনার আর কিছু লাগে না। লাইক আপনার 28-এর খ ধারায় সংবিধানে বলা আছে ধর্মীয় রাষ্ট্রীয়ভাবে নারী পুরুষ উঁচু নিচু সবাই সমান। তো ওই সবাই সমানের মধ্যে পুরুষ নারী সমান, এটা তো রাষ্ট্র বলেছে। সেটার জন্য রাষ্ট্রকে আবার একদম ইন্ডিভিজুয়ালি 90% বাংলাদেশে মুসলিম অধ্যুষিত এলাকায় এবং সমস্ত বিশ্বে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়, বলুক বা না বলুক। আপনার খ্রিস্টান দেশে আপনার প্রথমে বাইবেলে হাত দিয়ে কিন্তু বিচার কার্য চালানো হয়, হিন্দু দেশে কিন্তু গীতায় হাত দিয়ে বিচার কার্য চালানো হয়, মুসলিম দেশগুলোতে কিন্তু কোরআন শরীফের হাত দিয়ে কিন্তু বিচার কার্য চালানো হয়। তাহলে আপনার রাষ্ট্রে ধর্মের প্রাধান্য পায় না কোথায়? পায়। আপনি বলতে পারেন যে জিনিসটা নিয়ে আপনার খুব সমস্যা, আপনার যেটুকু দেওয়া আছে এইটুকুই তো আপনি নিতে পারেন না, তারপরেও খুব সমস্যা। এটা আপনি যদি সদিচ্ছা থাকতো তাহলে সবার পরে ধরতেন। আপনি সবার আগে ধরা মানেই এই নিয়ে হুলস্থুল কাণ্ড বাজবে, হুজুরেরা নেমে যাবে, প্রগতিশীলরা নেমে যাবে, আবার প্রগতিশীলরা নেমে যাবে। যেটা গতকালকে আমরা যা দেখলাম, এই যে স্লোগানের নামে যে জঘন্যতর কথা বলা হলো, আমার শিক্ষা, আমার এতদিনের কালচার, আমার প্রগতিশীলতা, ওইখানে বাধাগ্রস্ত হয়েছে প্রতিটা পদক্ষেপে। আমি কিন্তু এই যুগের মানুষ মনে করতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি চেষ্টা করি আমার যুগটার সাথে আমি এই যুগে তাল মিলিয়ে চলার জন্য। সেইখানে আমি উষ্টাগত হচ্ছি। সো তাহলে আপনি মনে করেন এই সরকার ভালোর কাজটা কোন দিক থেকে কোন জায়গাটায় করলো? সে
সংস্কারের কথা বলতে যায়, কোন সংস্কার করবে ওনারা? সংস্কার তো আপনার সফলতার মুখ দেখবে হলো গিয়ে আপনার রাজনৈতিক দলগুলো, যে দল ক্ষমতায় আসবে, যে দলকে জনগণ ভোট দিবে, সেই দলের হাত ধরে জয়যুক্ত হয়েছে বলে আপনার মহান জাতীয় সংসদে। এইখানে তো ওনারা বললেই তো হয়ে গেল না। এখন ওনারা এইসব কাজ তো করছেই, এবং রাষ্ট্রীয় না আন্তর্জাতিকভাবে যে কাজ, যেটা সেনাবাহিনী প্রধান কি বলছিলেন, আমরা কেউ ওইভাবে গুরুত্ব দেইনি, শুনেছি, মন্তব্য করেছি, কিন্তু গুরুত্ব দেইনি। আজকে দেখলাম উনি তো দিন শেষে ঠিক আছে যে আপনারা কাদা ছুড়াছুড়ির এমন পর্যায়ে যায় না যাতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়ায়। আজকে চট্টগ্রাম নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, চট্টগ্রাম আমাদের আপনার অর্থনৈতিক জোন, চট্টগ্রাম আমাদের অর্থনৈতিক রাজধানী, সেই চট্টগ্রামের নিয়ে যে পায়তারাটা চলছে, বাংলাদেশে একমাত্র বন্দর, সমুদ্র বন্দর, সেই বন্দরে আপনার যখন হাতছাড়া হয়ে গেল আমাদের আর থাকলোটা কি? আমাদের সার্বভৌমত্ব কি আর কোনখানে আপনার বাধাগ্রস্ত বাদ আছে? করিডোর আপনার আপনার যখন বলল, আপনার পররাষ্ট্র সচিব উপদেষ্টা বললেন দিয়ে দেওয়া হয়েছে, তখন আপনার তাদের মধ্যে থেকেই ডাবল স্ট্যান্ডার্ড কথা বলে চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব বললেন এখনো দেওয়া হয় নাই। আবার আপনার প্রতিরক্ষা উপদেষ্টা উনি বললেন হ্যাঁ না এর মধ্যখানে থাকলেন। তো এই যে জিনিসগুলো, এগুলো ভীষণভাবে বাংলাদেশের মানুষকে নাড়া দিয়ে যাচ্ছে। এবং এই সরকার কিন্তু শেখ হাসিনার চেয়েও ক্ষমতাধর না। এই সরকারের পিছনে কোনো রাজনৈতিক দল নাই, তারপরেও শুধুমাত্র কোনো গোষ্ঠীর বিদেশি মদদে, জিও পলিটিক্সের মদদে যদি মনে করে যে বিরাট কিছু তারা করে ফেলবে, এই দেশটা কিন্তু রক্তের হুলি খেলার উপর দিয়ে কিন্তু এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশটা যুগে যুগে টিকে আছে। আমরা 200 বছরের গুলামি চুক্তি থেকে বের হয়ে আসছি, আমরা 24 বছরের অসম চুক্তি থেকে বের হয়ে আসছি, আমরা এরশাদের স্বৈরাচার থেকে বের হয়ে আসছি, হাসিনার রেজিম থেকে, স্বৈরাচার থেকে বের হয়ে আসছি। আমরা কিন্তু এই দেশটাকে কাউকে তুলে দেওয়ার জন্য না, কারো হাতে তুলে দেওয়ার জন্য না। দেখেছি যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যেভাবে এই 9 মাসের মধ্যে সমালোচনা উঠেছে, কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং সরকারের যে কার্যকলাপ, জাতীয় রাজস্ব বিভাগ নিয়ে যে সংস্কারের সিদ্ধান্ত এসেছে, সেগুলো নিয়ে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা বিরোধিতাও করছে। এবং বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা দেখি সরকার একটা সিদ্ধান্ত দেওয়ার কিছু সময়ের মধ্যে আবার পরিবর্তন করে ফেলে। আসলে এই বিষয়গুলো কেন ঘটছে, এবং আসলে এখান থেকে উত্তরণের উপায়টা কি? আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে সরকারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে যারা দায়িত্বে আছেন, একজন আরেকজনের মধ্যে সমন্বয়হীনতার বিরাট অভাব, এবং সে কারণেই আমার মনে হয় যে এই অবস্থাটার সৃষ্টি হচ্ছে। আপনি দুর্নীতির কথা বলছেন, দেখেন আমরা তো গত 15 বছরে যে দুর্নীতিটা দেখেছি, বিশেষ করে অর্থনৈতিক দুর্নীতিটা সবচেয়ে বেশি, এবং লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই দুর্নীতি করে। প্রকাশ্যে ব্যাংক দখল ঘটেছে, এবং সেই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হলো। পত্রপত্রিকায়, টেলিভিশনে অনুসন্ধানী রিপোর্ট আসলো। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাংবাদিক সম্মেলনে একেবারে হাস্যোজ্জ্বলভাবে বললেন যে তার বাড়ির একজন চাকর, কেয়ারটেকার বা পিয়ন, সে 400 কোটি টাকা মালিক হয়েছেন, এবং কত আনন্দের সাথে তিনি জানালেন। কিন্তু এরপরেও তিনি বললেন যে আমার বাড়ির পিয়ন সে হেলিকপ্টারে এলাকায় যায়। এটা কি সরকারের গোয়েন্দা সংস্থা জানতো না? জানতো, কিন্তু বলেনি, কোনো ব্যবস্থা নেয়নি। কেন? কারণ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যারা, তারা তাহলে কতটা বেপরোয়া হয়ে দুর্নীতি করেছে। সেই জন্যই তো দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। এর ফলে এই ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনটা এক দফার আন্দোলনে পরিণত হয় সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণের কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্নীতির বিরুদ্ধে এবং একটা অপশাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ আন্দোলন করলো, এতগুলো মানুষ রক্ত দিল, আমার ছাত্র, যুবক, তরুণ, রাজনৈতিক কর্মী, শ্রমিক, তারা জীবন দিল, একটা পরিবর্তন হলো। এখানে বলা হলো যে এই যে রাষ্ট্রের থেকে অর্থ পাচার হয়েছে সেটা আমরা ফেরত আনবো, আমরা এই সরকারের কাছে দাবি করলাম। কিন্তু সরকার কি করলো যে তার মধ্যেই
যে মানে যে ধরনের অব্যবস্থাপনা, এর কারণে কি হচ্ছে, এখন প্রশ্ন উঠছে যে এই সরকারের মধ্যে থেকে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে, কারা করছে? আপনি দেখেন কয়েকদিন আগে নতুন যে দল সরকারের সমর্থিত, আমি বলবো এই কারণে সরকার নিজেই বলছে যে তারা আমাকে নিয়োগ দিয়েছে। এক, দুই হচ্ছে যে যারা এই নতুন দল করলেন তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে এই উপদেষ্টা পরিষদে। তো সেই ক্ষেত্রে তাদেরই দলের একজন 400 কোটি টাকা পাঠ্যপুস্তকের কাগজের মধ্যে অনিয়ম করলেন, দুর্নীতি করলেন, এবং সেই ব্যক্তি এখন পর্যন্ত জেলেও যায় নাই। আবার দুইজন উপদেষ্টা, তার একজনের পিএস আর একজনের ব্যক্তিগত কর্মকর্তা, তাদের নিয়ে 1000 কোটি টাকার উপরে দুর্নীতির অভিযোগ পত্রপত্রিকা আমরা দেখলাম। এবং সেখানে কেউ বিব্রত হলো না সরকারের উপর থেকে, বরং তারা বলল আমরা দুদককে বলছি, তারা ব্যবস্থা নেবে। দৃশ্যমান কি কিছু হয়েছে? হয়নি। তাহলে বলা যাচ্ছে যে বিগত সরকারের থেকে যে পরিবর্তনটা হলো, যেটা আমি বললাম যে এত আন্দোলন, এত রক্ত, আমার দেশের তরুণ সমাজ একটা পরিবর্তন করে দিলেন, কিন্তু সেই পরিবর্তনটা কি হচ্ছে? মানুষ তো এই জন্যে প্রথম এই সরকারের প্রতি যে সমর্থন এবং এই সংস্কার এবং নির্বাচন নিয়ে সরকারের যে বক্তব্যগুলো সমর্থন করছিল, কিন্তু এই 9 মাসে এখন দেখেন যে আমরা যে দলগুলো এই সরকারকে সমর্থন দিলাম এবং সরকারের প্রতি আমরা যে আস্থা রাখলাম, এখন এই জনগণই কিন্তু বলতে শুরু করেছে যে এই যে ছাত্রদের মধ্য থেকে দুর্নীতি হচ্ছে। দেখেন, আমি একটা কথা আপনাদেরকে আজকে বলতে চাই যে আমাদের এখানে মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ আন্দোলন, সেই সময় রাজপথে আমার আপাত বিশেষ ভূমিকা রেখেছে রাজপথে। এরপরে এইবার যে 24-এর যে ছাত্র জনতার গণ আন্দোলন, ছাত্ররা সামনে থেকে বুক পেতে দিয়ে গুলিতে তারা মারা গেছেন। কোনোদিনও কি দেখেছেন এবারের মতো 52-র ভাষা আন্দোলন থেকে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সামনে থেকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একটা রাষ্ট্র নির্মাণের জন্য, ভাষার জন্য, কিন্তু এরপরে তারা বিশ্ববিদ্যালয়ে ফিরে চলে গেছে। কিন্তু আজকে দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি? আপনি দেখেন আন্দোলন হচ্ছে ভিসি নিয়োগ নিয়ে, তারপরে সেখানে নানাভাবে, আপনি বলেন এই 9 মাসের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত লেখাপড়া হচ্ছে? এখন আমার সন্তানেরা, আমার দেশের অভিভাবকরা তাদের সন্তানদের তো বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে লেখাপড়া করতে পাঠিয়েছে, আজকে তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, এমনকি তারা হল দখল হচ্ছে, নানাভাবে তারা নতুন রাজনৈতিক দল গঠন করে সরকারে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে আন্দোলন করছে। একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে কি একটা রাজনৈতিক আন্দোলন করা যায়? যায় না। এবং যে কথাটা আমি শুরু করেছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যদি আপনি দেখেন তাহলে ছাত্র প্রতিনিধিদেরকে উপদেষ্টার পাশাপাশি বসিয়ে দিয়েছেন, এবং তাদের যে ধরনের প্রভাব প্রতিপত্ত, এবং সেই জায়গায় তো দুর্নীতির যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, সরকার কিন্তু এই বিষয়টা খোলাসা করছে না। জি, ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনার কাছে আবারও। নীলুফার চৌধুরী মনি, আপনারা বিগত 16 বছর ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের যে কার্যক্রম কিংবা গণতন্ত্র যে ধ্বংস করা হয়েছিল সেটার জন্য আন্দোলন করেছিলেন, এবং এই 24-এর অভ্যুত্থানের পরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেই আশায় নিশ্চয়ই আপনারা রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছেন। কিন্তু এই সরকারের হাত ধরে এই গণতন্ত্র কতটুকু প্রতিষ্ঠা লাভ করতে পারবে আসলে? সকালে সূর্য দেখলে নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। 9 মাসে যা বুঝলাম তাতে গণতন্ত্রের তো 12টা বেজে গেছে অলরেডি। আপনি দেখেন যে কথাটা ভাই বললেন যে মিজান ভাই, যে কত কোটি কোটি, হাজার কোটি, লাখো কোটি টাকা পাচার হয়েছে, অথচ জানেন যে এই 9 মাসের রিপোর্টটা আপনিও জানেন, উনিও জানে যে 90,000 কোটি টাকাও পাচার হয়েছে। পাচারের হিসাবে কিন্তু থেমে নাই। ওই সরকারের আপনার 15.5 বছরে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই সরকারেরও তো আপনার 90,000 কোটি টাকা পাচার হওয়া মানে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হয়েছে। তা এই যে তাহলে আমি এখান থেকে উত্তরণ কোথায় আসলো গেল? গণতন্ত্র। নির্বাচন না দিলে তো আপনি গণতন্ত্রের কথা বলতে পারেন না, কারণ এই সরকারের তো কোনো দল নাই। এই সরকারকে আপৎকালীন সরকার, আপৎকালীন সরকার কতটুকু করতে পারে কতটুকু করতে পারে না আমি আপনি সবাই জানে। দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে 1-এর অধিকবার নির্বাচন দিয়েছে, এবং অত্যন্ত ভালোভাবে যে কয়টা নির্বাচন হয়েছে এই 20, 30, 40 বছরের মধ্যে এই কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন কিন্তু
অনেকাংশে অনেকের নির্বাচনের চেয়ে বেটার ছিল। তাহলে 3 মাসে যদি তারা বেটার নির্বাচন দিতে পারে, তো 9 মাসে কেন অন্তর্বর্তীকালীন সরকার যাহাই কেয়ারটেকার তাহাই অন্তর্বর্তী, নামটাই তো অন্তর্বর্তী, দুটো সরকারের মাঝখানে একটা অন্তর্বর্তী সরকার থাকলো। তো এই যে সরকারটা তাহলে নির্বাচন দেওয়ার জন্য এত গড়িমসি কেন করছে? এই যে দেখেন যে উনি বলছেন যে আগামী জুনের মধ্যেই নির্বাচন করবে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেই। কিন্তু ওই কথা বলার পরে কিন্তু উনাকে আবার বিভিন্ন বাংলাদেশের যে লোক পাওয়া যায় আপনি জানেন, খেপে যাওয়ার মতো লোক পাওয়া যায়, আর কোথাও পেল না। আপনার কি বলে, নামাজের ঈদগাহ মাঠে আপনাকে থাকতে হবে আজীবন। কিছু হুজুরদের প্রত্যেক সেক্টরের প্রতিনিধি রেডি করা হয়েছে, আপনাকে থাকতে হবে আজীবন, বা আল্লাহর এটা বিশেষ নিয়ামত। দেখেন শেখ হাসিনাকে যেভাবে হুজুর বানায় দিত, নবী বানায় দিত, এখনো কিন্তু ওই নবীর হুকুমে উনি আসছেন, আল্লাহর হুকুমে উনি আসছেন, নবীর হুকুমে উনি আসছেন, নবীর মতো করে জীবদ্দশা পর্যন্ত উনি কাজ করে যাবেন, এরকম তো কথা ছিল না। আমরা তো এখানে ধর্ম নিয়ে আসি না, এখানে আনতে চাইও না। ধর্মীয়ভাবে হলে উনি তো প্রথমেই ডিসকোয়ালিফাই হয়। বাট আমরা চেয়েছি একটা রাষ্ট্রকে আপৎকালীন কিছুটা সেবা শুশ্রূষা দেওয়া, এবং উনি যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত মুখ, এই মানুষটা থাকলে এই মানুষটা দেশের জন্য কিছু এক্সট্রা কিছু আনতে পারবে, আমাদের এই ধারণাটা ছিল, এবং এখনও আমরা ওই ধারণার মধ্যে আছি। কিন্তু এক্সট্রা যে কিছু দিয়ে দিতে পারেন, এটা কিন্তু আমরা কল্পনাও করি নাই। তো আমি আপনাকে বলেন যে রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো বিচারের বাণী নিভৃতে কাঁদে। উনার কাছে দেশটা নিরাপদ থাকবে বলে ধরেন যে দলগুলো, গণফোরাম বলেন, বিএনপি বলেন, আমরা কিছু বলি নাই উনাকে দেওয়ার সময়, কিন্তু মৌনতাও কিন্তু সম্মতির লক্ষণ, আমরা কিন্তু প্রতিবাদও করি নাই। তার মানে উনি কিন্তু এই আন্দোলনে ছিল না, উনি দেশের বাইরে ছিল। যখন ওনাকে আনা হয়েছে তখন উনি দেশের বাইরে থেকেই আসছেন, একটা খেলার প্রোগ্রামে ছিল আন্তর্জাতিক মানের। উনি এত বিশ্বে এত নামি দামি মানুষ, সেই নামি দামি মানুষটাও বাঙালিরা আসলে জানেন, আমরা যে এত বিদেশে যাই, আমরা এখানে সবাই যাই তিনজনই, দেখবেন যে বাঙালিরা ওইখানে যে দেশেই যে যাক থাকার জন্য স্থায়ীভাবে বা নাগরিকত্ব নেওয়ার জন্য, বাঙালির থেকে ঊর্ধ্বে উঠতে পারে না। এর গিবত করা, ওর খারাপ চাওয়া, ওর জন্য গর্ত খুঁড়ে রাখা, এই জিনিসগুলা ঠিক উনিও প্রমাণ করে দিলেন। উনি যত বড় কিছুই হোক না কেন, উনি ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমরা আসলে ঠিক মতো মানুষ হতে পারছি না। এই কোথায় আমাদের সমস্যাটা, আমাদের মাইন্ডসেটটা কোথায় আমাদের প্রবলেম করে আমরা জানি না। নইলে উনি তো মানুষের কাছে ভালো থাকার জন্যই বিশ্বে এত সুপরিচিত হয়েছে, নিজের দেশের মানুষের কাছে খারাপ থাকার জন্য বাকি জীবন। এবং যতদিন একটা সময় মির্জাফর যা করেছিল বাংলার মানুষ কিন্তু জানে, বাংলার মায়েরা, এখনকার মায়েরাও কতটা জানে জানি না, কিন্তু বাচ্চাটা হওয়ার সময় কিন্তু আর মির্জাফর নামটা রাখে না। তো এমন কিছু উনি করবেন না, ওনার কাছে আমরা আশা করি না যে আগামী দিনে ওনার নামটাও মানুষ ভুলে যাক বা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুক, আমরা এটা চাই না। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে দিয়ে আবার শুরু করি। আমরা দেখেছি যে আজকে হঠাৎ করে স্থলপথে বাংলাদেশে কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, এতে করে গার্মেন্টসের কিছু ট্রাক বেনাপোল বন্দরে গিয়ে আটকা পড়েছে, পরে আমাদের চ্যাংরাবান্ধা বর্ডারে এখানে গিয়ে, যেটাকে আমরা বলি শিলিগুড়ি যাওয়ার জন্য আসলে কিছু খাদ্য ট্রাক গিয়েছিল, সেখানে অনেকগুলি ট্রাক আটকে গেছে। তো এই যে স্থলবন্দরে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত আসলে কেন দেওয়া হচ্ছে? বাংলাদেশের আগে কিছু পণ্যের নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতের, তো তারা কি আসলে এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না, কিংবা বাণিজ্যে এই ধরনের নিষেধাজ্ঞা আসছে কেন আসলে? দেখেন, ভারত কিন্তু কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছিল, যে চুক্তিটা ছিল সেটা বাতিল করেছিল কিছুদিন আগে। এতে কিন্তু বাংলাদেশ একটা ধাক্কা খেয়েছিল, কিন্তু এই সরকারের তখনই উচিত ছিল রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা। আপনি দেখেন, কিছুদিন আগে বিনিয়োগ সম্মেলন হলো এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, এবং সেটা নিয়ে এমনভাবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় প্রচার করা হলো যে বাংলাদেশে একটা বিনিয়োগের বন্যা বয়ে যাবে। সেই জায়গায় আপনি যদি লক্ষ্য করেন, যারা এখানে এসেছিলেন ইতিপূর্বে বাংলাদেশে যারা বিনিয়োগ করেছেন তারাও সেখানে ছিলেন, তারা প্রথম প্রশ্নই করেছে বৈঠকে যে এই সরকারের মেয়াদ কতটুকু হবে।
দ্বিতীয় কথা তারা বলেছে রাজনৈতিক স্থিতিশীলতার কথা। এরপরে তারা বলেছিল যে বাংলাদেশে অতীত যে তাদের অভিজ্ঞতা এটা সুখকর না, বিশেষ করে লাইসেন্স প্রাপ্তি, কর, ট্যাক্স, নানানটার ব্যাপারে লাইসেন্স নানানটা। এরপরে আপনি যদি দেখেন যে সরকার এখনকার সময়ে আমরা যেগুলো দেখলাম যে বিনিয়োগটা একেবারে কমতে কমতে একেবারে তলানিতে আসা শুরু করে দিয়েছে। তার মানে হচ্ছে যে একটি নির্বাচিত সরকারের অধীনেই একটি রাষ্ট্র নিরাপদ, এবং কারণ হচ্ছে বিশ্ব এবং বিনিয়োগকারীরা তার উপরে আস্থা রাখে। এই জায়গায় যে কথাটা আপনি শুরুতে বললাম যে ভারত আজকে ওয়েবসাইটে তারা বাংলাদেশের পোশাক শিল্প সহ কাঠের আসবাবপত্র, খাদ্য সামগ্রী এতে স্থলবন্দর দিয়ে যাওয়া তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় তিনি তো খুব বড় ব্যবসায়ী বাংলাদেশে, এবং উনি বললেন যে এটা আমি জানি না এবং বাংলাদেশ সরকার জানে না। উনি কিন্তু এই কথা আজকে বলেছেন। এখন উনি জানেন না, সরকার জানে না, কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্র নিষেধাজ্ঞা দিচ্ছে আমার দেশের বিরুদ্ধে। তাহলে সরকারের কূটনৈতিক এখানে মারাত্মক ব্যর্থতা। ওনারা কোথায় আছেন? এখন এই ধরনের সমস্যা যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, তখনই রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের একটা বৈঠক দরকার ছিল যে আমরা এই অবস্থায় কি করতে পারি। কারণ এই কথা মনে রাখতে হবে যে এই সরকার এই দেশের ছাত্র জনতা, বিশেষ করে ক্রিয়াশীল সবগুলো রাজনৈতিক দল তাকে সমর্থন করেছিল, এবং তার যে শপথ অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম, আমার দলের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন সহ বিএনপি সহ সকলেই উপস্থিত ছিলেন থেকে সেখানে কেউ তো আমরা তাকে সমর্থন করেছি, কয়েকবার তার সাথে আমরা সাক্ষাৎ করেছি। এই ভারতেই যখন আমাদের উপদূতাবাসগুলোর উপরে হামলা হলো তখন তিনি ডেকেছিলেন। আমরা কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে আমি নিজে গিয়েছিলাম, আমাদের দল বিএনপি সহ সকল দল তাকে সমর্থন করেছিলাম। এই যে সকল দল তাকে সমর্থন করার পরে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, কিন্তু সম্প্রতিকালে এই সরকার এবং জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, এবং এই কারণেই আজকের এই অবস্থাটা তৈরি হয়েছে। আপনি যদি এখানে দেখেন যে এই যে বাণিজ্য, এটা কিন্তু দ্বিপাক্ষিক বিষয়, একপাক্ষিক না। এর সাথে দুই দেশের ভোক্তা এবং ব্যবসায়ীরা জড়িত রয়েছে। তো এই ধরনের একটা সিদ্ধান্ত বারবার একতরফাভাবে হচ্ছে, আমাদের রাষ্ট্রের প্রধানরা ঘুমিয়ে আছেন। শেষ করবেন। তো এই জায়গাটাই হচ্ছে যে একটি জাতীয় ঐক্য দরকার, এবং সেই জাতীয় ঐক্যের জন্য সরকার প্রধানকেই দায়িত্ব নিতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক ঐক্য গড়ে না উঠবে এবং নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল সরকার, নির্বাচিত সরকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ এই ধরনের অবস্থা থেকে উত্তরণ পাবে না। আমরা আশা করি যে সরকার সেই ব্যবস্থাটা গ্রহণ করবে। জি, ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। আমরা দেখেছি গত 16 বছরের অপশাসনের কারণেই কিন্তু জনগণ একটা পর্যায়ে গিয়ে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এবং এই আমাদের জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি অনেকে শহীদ হয়েছেন, এবং শহীদের ঠিক চূড়ান্ত তালিকাও কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করেনি সরকার। তাহলে এই জনগণ যে বিভিন্ন সময় অপশাসন বা রাজনীতি বলেন বা তারা যেভাবেই অত্যাচারিত হয়েছে, সেখান থেকে যে এই সরকারের প্রতি তাদের আস্থাটা এবং এই সরকার একটা ভালো অবস্থানে নিয়ে যাবে সংস্কারের মাধ্যমে দেশে, আগে যে 16 বছরে যে অপশাসন চলেছিল, যে রাজনীতিকরণ করা হয়েছিল প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে মুক্তি পাবে। আসলে বর্তমানে আবার কি মনে হচ্ছে যে এই জনগণ এই সরকারের প্রতি আস্থা হারাচ্ছে, কিংবা এমনটি যদি হয় তাহলে জনগণ পরবর্তীতে কি করবে? আসলে দেখেন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। জনগণের আস্থাটা ডিপেন্ড করে, কিন্তু ওই যে আমরা যেমন নারীরা ভাত রান্না করতে গিয়ে একটা ভাতে টিপ দিলে কিন্তু বুঝি ভারীর ভাত সব হয়েছে কিনা, ঠিক তেমনই বোঝা যায়। আপনি দেখেন, এই সরকার যখন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন করতে গেল, তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন করলো কোথায়? যমুনার সামনে। যমুনার কোথায়? যেখানে 144 ধারা জারি করা আছে, সেই 144 ধারার ওইখানে তারা কিন্তু মঞ্চ করলো, তারা ওইখানে গরমের মধ্যে ঠান্ডা পানির ছোঁয়া পেল, তারা ওইখানে বিকালে নাস্তা পেল, তারা ওইখানে সরকারকে যা খুশি তাই বলে সরকারের কাছ থেকে আস্থা পেল, এবং একটা পর্যায়ে সরকার নিষিদ্ধ করলো, নিষিদ্ধের নাটক করলো। নিষিদ্ধ তো না, যে পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার কার্য সমাপন না হবে সেই পর্যন্ত নিষিদ্ধ কার্যকলাপ, দল নিষিদ্ধ না, দলের কার্যকলাপ নিষিদ্ধ হলো। এটা কিন্তু সরকারের দরকার ছিল না, সরকার করলো। তারপরে একই পর্যায়ে যেটা আন্দোলনের যোগ্য জগন্নাথের ছেলে মেয়েরা,
তারা বহুদিন যাবৎ কষ্ট করছে, এরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আসছে। তাদের একটা হল ভীষণ দরকার, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হল থাকলে, এবং জগন্নাথ যখন পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল না, কলেজ ছিল, তখনও কিন্তু জগন্নাথের অনেকগুলো হল ছিল। তো সেগুলো যখন হাতছাড়া হয়ে গেছে, দখল হয়ে গেছে, সেগুলোকে আবার বের করে দিয়ে সরকারের এটা কাজ, এটা খুব জরুরি কাজ। সেখানে ওইখানে ছেলেমেয়েরা ম্যাচ করে থাকে, ওইখানে অনেক রকম সমস্যা। সেই সমস্যা নিয়ে যখন গেল সরকারের, তখন দেখেন শিক্ষা উপদেষ্টার তাদের সাথে কথা বলার কথা, সেখানে শিক্ষা উপদেষ্টা না দিকে গিয়ে তথ্য উপদেষ্টা ছাত্রদের সঙ্গে, এখানে দেখেন কন্ট্রাডিক্টরি কিভাবে বাধায়। ওইখানের অনেক ছাত্র আছে জগন্নাথের যে কিনা এই উপদেষ্টার চেয়ে বয়সে বড় কিংবা সমবয়সী, তাকে দিয়ে এখানে আপনার কাজ করালো, আনলো, এনে সে যখন ব্যবহারগুলো খারাপের দিকে যাচ্ছিল, তখন হয়তো বা রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে একজন শিক্ষার্থী বোতল দিয়ে ঢিল দিয়েছে। কারণ এর আগে তার টিচাররা মায়ের খেয়েছে, তারা মায়ের খেয়েছে, গরম পানি পেয়েছে, ওইখানে দাঁড়াতে দেয় নাই, ঢুকতে দেয় না, ঢুকা তো দূরের কথা, রাস্তায় কোথাও দাঁড়াতে দিচ্ছে না ইত্যাদি। তাদের ওই সময় আপনার সেন্স হারানোরই কথা, সেন্স থাকার কথা না। একটা বোতল দিয়ে, এটা কিন্তু প্রতীকী, পৃথিবীর অনেক দেশে এরকম হয়। তো প্রতীকী একটা সে বোতল দিয়ে ঢিল দিয়েছে, সেটার জন্য যা হলো, যেটা করলো, এবং সরকারের জনপ্রিয়তাটা যেটা করলো, সেটা আমরা দেখলাম, যেটা করার কথা না। ছেলেটাকে অ্যারেস্ট করলো বিনা ওয়ারেন্টে বা ইত্যাদি ইত্যাদি, তাকে 26 ঘন্টা খুঁজে পাওয়া গেল না, 24 ঘন্টা বা 23 ঘন্টা পরে মা বাবার কাছে খবর গেল যে হ্যাঁ স্বীকার করলো। তো এইসব বাদ দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন, আজ 3-4 দিন যাবৎ যেভাবে ট্রল হচ্ছে এই বোতল কাণ্ড নিয়ে, এটা সরকারের জনপ্রিয়তাটাকে ডিপেন্ড করে। সরকার যে তলানিতে এসে থেমেছে, কারণ ওদেরকে কিছু বলা মানে সরকারকে বলা, কারণ সরকারের প্রতিনিধি তারা, এটা সবাই জানে এখন বাংলাদেশের। তো এই যে বোতল কাণ্ড, কিংবা আরেকজন স্থানীয় সরকার উপদেষ্টা, তাকে যেভাবে আটকিয়ে তাকে পদত্যাগ করার জন্য যেভাবে স্লোগান হচ্ছে, সেইভাবে সেই জায়গায়, অথবা আমরা যখন এনসিপির বিভিন্ন কার্যকলাপে ডাকলেও, প্রথমে নিষিদ্ধ আওয়ামী লীগ করার জন্য 2 দিন একা একা নিজেরা করছে, যখন 200 লোক হয় নাই, তারপরে সব দলকে ডাকার পরে ইসলামিক জোটগুলো যখন গেছে, তখন বোঝা গেল তাদের জনপ্রিয়তাটা কতটা তলানিতে নেমে গেছে। এবং এই ছেলে মেয়েদের উত্থানেই তাদের সরকারের উত্থান বোঝা যাবে, পতনেই তাদের পতন বোঝা যাবে। এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে যে সরকারকে জনগণ এখন বুঝে গেছে, সরকারের দূরভূষন্দিটা। সরকারকে এখন আর বাংলাদেশের মানুষ অ্যালাউ করছে না, এবং খুব তাড়াতাড়ি নিকট অতীতে মানে ভবিষ্যতে আপনি দেখবেন সরকারের কতটা কি হয়। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, সরকারের সক্ষমতা, আস্থা অনাস্থা নিয়ে। আসলে জুলাই অভ্যুত্থানের শহীদ বা আহত যারা যে প্রত্যাশা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, অনেকে শহীদ হয়েছেন, এবং গণতান্ত্রিক পরিবেশ ফেরার যে আকাঙ্ক্ষা, সেই পরিবেশ ফিরিয়ে আনতে সরকার কাজ করবে এমন প্রত্যাশা রেখে শেষ করছে আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।